পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 100টি পণ্য। চিনিকল বন্ধ হওয়ায় বকেয়া পাওনার উৎপাদিত আখ নিয়ে অনিশ্চয়তা মিলগুলোতে। সরকারের ভুল সিদ্ধান্ত বলছেন অর্থনীতিবিদরা। এবং সপ্তাহের শুরুতেই নাটোরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমল কেজিতে 10 থেকে 15 টাকা। আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডে এর মধ্যে শতভাগ শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ, 90 ভাগের বেশি শেষ হয়েছে রোড স্ল্যাব। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ শতভাগ শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভুটানের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে দেশটির অর্থনীতি সম্পর্কিত বিষয়ক মন্ত্রী চুক্তি সই করবেন। গতকাল সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, পিটিএ চুক্তির ফলে রাজস্ব আয় কমলেও দীর্ঘমেয়াদে 2 দেশের বাণিজ্য পরিধি বাড়বে। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আগামী জুনের মধ্যে আরও কয়েকটি দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ চুক্তি করতে চায় সরকার। ভুটান বাংলাদেশের মধ্যে $57 বিলিয়ন বাণিজ্যের মধ্যে বাংলাদেশ রপ্তানি করে $7.5 বিলিয়ন পণ্য। 100টা পণ্য ভুটান ও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তিতে প্রাথমিকভাবে পণ্যের সংখ্যা কম হলে পরেও পরবর্তীতে আমাদের আলোচনার স্কোপ রয়েছে, সেই আলোচনার মাধ্যমে আরও সংখ্যা বাড়তে পারে। এই দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের ফলে আমরা লাভবান হব এবং সুদূর বিবেচনা করলে আমাদের 2 দেশই লাভবান হবে। মিল চললে 70 কোটি আর না চললে লোকসান 20 কোটি টাকা। এমনই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়াই 6 চিনিকলে আখ মারাই বন্ধ করেছে সরকার। এতে বকেয়া পাওনার উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তা মিলগুলোতে। অর্থনীতিবিদরা মনে করছেন, চিনি শিল্প নিয়ে সরকারের ভুল কৌশলে খেসারত দিচ্ছেন শ্রমিক আর আখ চাষিরা। যদিও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে সব আখ মারাইয়ের ব্যবস্থা করবে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট।
বছরের পর বছর ধারাবাহিক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে সরকার নিয়ন্ত্রিত চিনি কলগুলো। উত্তরণে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এইসব দুরবস্থার কথা স্বীকার করে এখন চিনিকলগুলোর আধুনিকায়নের কথা বলছে শিল্প মন্ত্রণালয়। একটা সুগার মিলের বয়স হয়েছে মেশিনপত্রের 70 বছর 60 বছর, তাদেরকে কাজ না থাকলে ওভারটাইম দিতে হয়। 9 মাস বন্ধ না রেখে 12 মাস যাতে এটা চালু করা যায়, সেই জন্য। কিন্তু যদি এই চিনিকলটাই বন্ধ হয়ে যায়, আখেরগুলো আমরা কি করব? এই আখের কি হবে, কি পরিণতি হবে, এখন আমরা এই আখটা নিয়ে খুবই বিভ্রান্তির ভিতর আছি। তবে কোনো শ্রমিক চাকুরি হারাবেন না এমন নিশ্চয়তা দিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, চালু মিলগুলোতেই মাড়াই হবে সব আখ। আখের এরিয়া কমে গেছে, অল্প দিন মারাই হয়, এই জন্য 6টা চিনি কলে চালাইলে দেখা যায় 70 কোটি লাগে, না চালাইলে 20 কোটি টাকা লাগে। তবুও কৃষকের স্বার্থে আখ চাষ চালাতো। এই 6টা চিনি কল বন্ধ করে পার্শ্ববর্তী যে চিনি কল আছে, সেই চিনি কলে তাদের আখগুলো যাবে। এই অবস্থায় সামনে আসা সংকট সামলে চিনি কলগুলো নিয়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু ঠিকই ব্যবসা করছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কেন ব্যবসা করছে না? এখন সেটা পুরোপুরি বন্ধ না করে সেটাকে কোনোভাবে সংস্কার করে লাভজনক করা যায় কিনা অনেক চিন্তাভাবনা করে কাজগুলো করা উচিত। এখন পর্যন্ত চিনিকলগুলোর কাছে ব্যাংক ঋণ ও শ্রমিক কর্মচারীদের পাওনা 8,000 কোটি টাকা। এছাড়াও শুধু আখ চাষিরাই পাবেন 10 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শ্যাম্পু সহ কয়েকটি চিনিকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন এবং মিছিল করছে আখ চাষি ও চিনিকলের কর্মচারীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রংপুর শ্যাম্পুর চিনিকলের সামনে আছে রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রতন, এই মিলটিতে কর্মরত যে 1200 প্রায় শ্রমিক রয়েছে, তারা আজ এই মানববন্ধনটির আয়োজন করেছেন, অংশ নিয়েছেন। এখানকার ব্লাড ফর শ্যাম্পুর নামে একটি সংগঠন আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। এখানে মূলত যে বিষয়টিকে দাবি হিসেবে উত্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত এই মিলটিকে সম্প্রতি সরকার বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে এবং এখানে যে শ্রমিকরা বছরের পর বছর ধরে 1965 সালে স্থাপিত এই মিলটি, এখানে কর্মরত যে প্রায় 1200 শ্রমিক রয়েছে, তাদের যে জীবন জীবিকার যে বিষয়টি সেটি নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন। এখন এই মিল বন্ধের পরে আসলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে তারা এখন চিন্তিত। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মিলের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে অন্য মিলে স্থানান্তর করা হবে, কিন্তু এটি আসলে কত দিনের জন্য, কত বছরের জন্য, বা এই এক এলাকা থেকে আর এক এলাকায় গিয়ে শ্রমিকরা কিভাবে কাজ করবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার কারণে আজ আমরা দেখছি যে এই কলে কর্মরত যে শ্রমিকরা রয়েছেন তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে কিন্তু আজ তারা রাস্তায় নেমেছে এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে বন্ধ না করার দাবিতে তারা আজকের এই মানববন্ধন করছে। এবং আমরা জানি যে এই যে প্রসঙ্গটি বেশ কিছুদিন থেকে আলোচনায় আছে যে এই কল রাষ্ট্রায়ত্ত চিনিকল, বেশ কিছু চিনিকল বন্ধ করে দেওয়ার সরকারি যে উদ্যোগ নেওয়া হচ্ছিল সেটির প্রতিবাদে কিন্তু অনেক আগে থেকে এই মিলের শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু এখানে বিভিন্ন আন্দোলন করে আসছিল। আরও একটি যে বিষয়, এখানে 5টি এলাকা ভাগ করা আছে, যেই এলাকায় প্রায় 40 থেকে 45 হাজার শ্রমিক কৃষক আছেন যারা কিন্তু এই মিলের উপর নির্ভরশীল। যারা আখ চাষি আছে, সেই আখ চাষিদের চাষের যে বিষয়, তারা এই আখ চাষকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু আজকে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে শ্যামপুর সুগার মিল থেকে। রংপুরের শ্যামপুরে চিনিকলের সবশেষ বিক্ষোভের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। কোটি কোটি টাকা ঋণ নিলেও চিনিকল আধুনিকায়নে নজর দেয়নি কর্পোরেশন। গাছের চারা থেকে গাড়ি ও যন্ত্রপাতি সবই কেনা হয় কর্পোরেশনের সদর দপ্তর থেকে। এমনকি কেনাকাটার হিসাব নিকাশ পর্যন্ত নেই চিনিকলের কর্তাদের কাছে। গাইবান্ধার একমাত্র এই ভারী শিল্পের লোকসানের জন্য চিনিকল ও কর্পোরেশনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন শ্রমিক নেতারা। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর।
কেনার পর চালু না হলেও মাটির সাথে মিশে যাবার দশা ভ্রাম্যমাণ ওয়ার্কশপটির। কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে সিড প্লান্টের মতো মূল্যবান অনেক যন্ত্রপাতি ও যানবাহন। ব্যবস্থাপনা পরিচালকের একটি গাড়ি থাকার পরও শত শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আরেকটি বিলাসবহুল গাড়ি কেনে রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসানের জন্য কর্তৃপক্ষের এমন নানা অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন শ্রমিক নেতারা। বিরাট অঙ্কের একটা ঋণ দিয়ে যে অবকাঠামোগুলো তৈরি করছে সম্পূর্ণ পরিত্যক্ত। 15টি গাড়ি অহেতুক কিনে আজকে তার ঋণ দিতে হচ্ছে। আমরা শ্রমিক কর্মচারীরা কোনো বেতন ভাতা পাচ্ছি না। স্বল্প মূল্যের গাছের চারা বেশি দামে কেনার পাশাপাশি পুকুর খনন, এমনকি বিভিন্ন যন্ত্রাংশ কেনার নামে লুটপাটের অভিযোগও আছে। চিনিকলের বেশিরভাগ কেনাকাটা সদর দপ্তর থেকে হয় দাবি করে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল এই কর্মকর্তা বলছেন তাদের কাছে কোনো নথিপত্র পর্যন্ত নেই। মন্ত্রণালয়ের মাধ্যমে সদর দপ্তর 10টি সুগার মিলের জন্য 10টি গাড়ি ক্রয় করেছে। যে খামারের 26টি পুকুর সংস্কার করছে, সেখানে হয়তো যে প্রক্রিয়া নিয়েছিল সেই প্রক্রিয়াটিও সুসম্পন্ন হয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন না করে ঋণের টাকায় নির্মিত ইক্ষু সম্প্রসারণ কার্যালয়ের মতো অপ্রয়োজনীয় ভবন নির্মাণের পাশাপাশি নানাভাবে অপচয় করা হয় কোটি কোটি টাকা। এজন্য তদারকির অভাবকে দুষছেন এলাকার সংসদ সদস্য। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। তদারকি করে করা যাদের দায়িত্ব, তারা সেই তদারকি ঠিকভাবে করছে না, তারা অবহেলা করছে এবং এই অবহেলার কারণেই সুগার মিলগুলোর এই করুণ দুর্দশা। যদি দুর্নীতি কে করে থাকে, কোনো ডিফেকশন হয়, সব অডিট রিপোর্টে এগুলি ধরা পড়ে যায়। এগুলি অ্যাকশনও আছে, কিছু লোকানো নাই এখানে। এ যাবৎ ভ্যাট ট্যাক্স ও বিশ্ব ব্যাংকের সুদসহ 500 কোটিরও বেশি টাকা পরিশোধের পরও প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান 474 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নাটোরের হাটগুলোতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমে গেছে। কৃষকদের দাবি, প্রতি কেজি পেঁয়াজে 50 টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে 30 থেকে 38 টাকায়। আর ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। সপ্তাহের শুরুতেই নাটোর সদর উপজেলার কদমতলী হাটে পেঁয়াজের দাম ভালো থাকলেও পাইকারি ক্রেতা ছিল কম। মাত্র 2 দিনের ব্যবধানে 45 থেকে 50 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 30 থেকে 38 টাকায়। কৃষকদের দাবি, গত মার্চে এই চারা জাতের পেঁয়াজ ঘরে তোলার পর সংরক্ষণ করতে গিয়ে প্রতি মনে কমেছে 10 থেকে 12 কেজি। এছাড়া চারা নতুন পেঁয়াজ ঘরে আসা পর্যন্ত প্রতি কেজিতে খরচ প্রায় 30 টাকা। এতে কেজিতে খরচ হয়েছে 45 থেকে 50 টাকা। কৃষকদের অভিযোগ, পাইকারি বাজারে কম দামে কিনলেও খুচরা বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমাদের পেঁয়াজ নেমেছে 36 টাকা কেজি, বাজারে তো খুচরা বেচা হচ্ছে 50 টাকা কেজি। এভাবে যদি বাজার চলতে থাকে তাহলে কৃষকের উৎপাদন করে লস হবে। এরকম লস হলে কৃষক আর পেঁয়াজের চাষ করতে আগ্রহী হবে না। আর ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকরা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। অনেক মোকামে নতুন পেঁয়াজ নেমে গেছে, ওই নতুন পেঁয়াজের দাম কম। আগে যেমন আসতো পাইকাররা দূরের লোকজন, এখন না আসার কারণে বাজারটা একটু মন্দা এবং কৃষক একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর জেলায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার 84,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। দেখছেন এই সময় বাণিজ্য। বিল জলাশয় থেকে দেশীয় মাছ বেশি আসায় নওগাঁর আড়তে সব ধরনের মাছের দর কমেছে। এতে চাষ করা মাছের দর কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। দফায় দফায় মাছের দর কমায় লোকসানের কথা বলছেন চাষিরা। তবে সাধ্যের মধ্যে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। রাতভর ধরা মাছ বিক্রির জন্য ভোরে বিভিন্ন যানবাহনে নিয়ে সান্তার বাইপাস আড়তে আসেন চাষিরা। গাড়ি থেকে তাজা মাছ নামিয়ে ক্যারেটে ভরে তোলেন নিলামে। ভোরের আলো বাড়ার সাথে পাইকারদের হাঁক ডাকে জমে ওঠে বেচাকিনা। মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে পুকুরে চাষ করা মাছের। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। চাষিদের অভিযোগ, মাছের খাদ্যের দামের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পায় লোকসান গুনতে হচ্ছে তাদের। তবে নাগালের মধ্যে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা। বিলেত খুবই মাল, খাওয়া দাওয়া আনন্দ, ট্যাঙ্গর, কই, রুই ইত্যাদি এবং বিভিন্ন ধরনের জায়গায় চলে যাচ্ছে আমাদের মাছ। বিলের মাছ বেশি হওয়ার কারণে পুকুরের মাছের দাম কমে আসতেছে, বাজার খুবই কম। অন্যান্য মাছ মনে করেন যে রুই, মিরকা, সিলভার যেগুলো আছে সব মাছেরই দাম কম। এতে মনে করেন যে আমরা সবাই খুশি।
ব্যবসায়ীরা বলছেন এবার অধিক বন্যার কারণে বিল জলাশয় থেকে বেশি আসছে মাছ, এতে চাষ করা মাছের চাহিদা কমেছে। মাছের আমদানি হয়েছে নদী বিল খালেতে, এই জন্য জেলেরা যেখানে গত বছরে মাছ বিক্রি করতে 200-300 টাকা, এই বছরে 400-500 হাজার টাকা এক একজন পাচ্ছে। সান্তাহার আড়তে জেলার রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদিঘি উপজেলার মাছ চাষিরা বিক্রি করতে নিয়ে আসেন। প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচা কিনা হয় এই আড়তে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সরবরাহ বাড়ায়ের রাজশাহীতে পাইকারি বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। দাম কমায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এ বিষয়ে কৃষি বিভাগকে সবজি সংরক্ষণ অথবা রপ্তানি ব্যবস্থা উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। থরে থরে সাজানো মূলা, ফুলকপি, লাউ, মিষ্টিকদু সহ হরেক জাতের সবজি। ভোরের কুয়াশা উপেক্ষা করেই জমে ওঠে রাজশাহীর অন্যতম সবজির পাইকারি বাজার খড়খড়ি হাট। শীতের সবজির ভরা মৌসুম, তাই বাজারে সরবরাহ ব্যাপক। কিন্তু পরিপুষ্ট সবজিতে প্রাণ জুড়ালেও স্বস্তি নেই কৃষকের। বাজারে নতুন আলু, শিম, পটলের খানিকটা দাম পেলেও অধিকাংশ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 5 থেকে 20 টাকা দরে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। অবস্থা খুব খারাপ। এই কপি বিক্রি করে যে খরচ, তাতে খরচই উঠবে না আমাদের। লাভ ক্যাশই তো উঠবে না। যে দাম বিক্রি হয়েছে 8 টাকা 10 টাকা করে লাভ বিক্রি হবে, টাকা উঠে বলেন। বিভিন্ন তরকারি, সবজি, শীতের শাক সবজি সবই সস্তা দাম না। সকাল থেকে বসে আছে, সব বিক্রি নাই। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সকল হাট বাজারে সবজির সরবরাহ বেড়েছে দ্বিগুণ। তাতেই দাম কমেছে বলছেন ক্রেতারা। বাগুন আমদানি, কফি আমদানি, সিম আমদানি, কল্লি আমদানি, সব কিছুরই দাম কম। উৎপাদন এখন অনেক বেশি এলাকাতে, দেশে। এই কারণে প্রত্যেকটা সহজে পাওয়া যাচ্ছে সবকিছু। 120 টাকা মন, মানে 8 টাকা কেজি। তাহলে কৃষকের কাটিলে এসে গাড়ি ভাড়া দিয়ে, সার বেশ দিয়ে, জমিটা দিয়ে কিচ্ছু থাকে না ভাই। সবজির উৎপাদনের তুলনায় ভোক্তা কম হওয়ায় প্রতি বছর কমছে সবজির দাম। তাতে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের জন্য কৃষি বিভাগকে উদ্যোগী হওয়ার আহ্বান ইজারাদারদের। সবজির যদি দাম পাইতে হয়, সবজিগুলা বাইরে কোথাও পাঠাতে হবে, আর যদি তা না হয় তাহলে সবজিগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। রাজশাহীর খড়খড়ি সবজি হাটে স্থানীয় 3 উপজেলা থেকে আসে সবজির যোগান। ইজারাদার জানান প্রতি হাটে বিক্রি হয় 70 থেকে 95 মেট্রিক টন সবজি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন এই সময় বাণিজ্য। দেশে তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা আর জেন্ডার সমতা আনতে গ্রহণযোগ্য পরিসংখ্যান ও গবেষণার প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মহামারীর প্রেক্ষাপটে পঞ্চবার্ষিক পরিকল্পনায় তরুণ ও জেন্ডার সমতা নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, জনকল্যাণে ব্যয় বাড়াতে আগ্রহী সরকার। দেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এমন সময়ে প্রণয়ন হতে যাচ্ছে যখন করোনা ভাইরাসের কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে। করোনার কারণে তরুণ জনগোষ্ঠীর বেকারত্ব হার বেড়েছে, শিক্ষার ক্ষেত্রে তৈরি হয়েছে ডিজিটাল ও জেন্ডার ডিভাইড, নারীর প্রতি সহিংসতা বেড়েছে, কমেছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ। সব প্রতিবন্ধকতাকে সামনে রেখে আসছে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সানেম। সানেম ও অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবার মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে হবে। আমরা বেশ কিছু জায়গায় পিছিয়ে গেছি, তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার। এবং সেই অ্যাসেসমেন্টটা যদি প্রপারলি না হয় তাহলে 8th 5-year প্ল্যানের যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেই কর্মসূচিগুলোর ক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হয় যে আমরা ঠিক বাস্তবসম্মত কর্মসূচিগুলো হবে না। ওয়েবিনারে করোনার কারণে তৈরি হওয়া অসমতার কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বিভিন্ন সংস্থাকে করোনা মোকাবিলার পদক্ষেপগুলোর সীমাবদ্ধতা তুলে ধরার আহ্বান জানান। তার মানে আমাদেরকে আরো গভীরে যেতে হবে, আমাদেরকে রিশেপ, রিডাইরেক্ট করতে হবে রিসোর্সকে। এবং এইটাই মূল কথা আজকের আমার কথা, যে আপনারাও তুলে ধরেন, আপনারা বলেন যে সরকার যেন তার এক্সপেন্ডিচারের যে কৌশলটা, যে আউটলেটা, এইটাকে যেন চিন্তা ভাবনা করে এবং এটা হোয়ার ডাইরেক্টেড কোন জায়গায় যাচ্ছে সেগুলো সম্বন্ধে আরো যেন সাবধান হয়। ওয়েবিনারে বক্তব্য রাখেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সানেমের গবেষণা পরিচালক ডক্টর সাইমা হক বিদিশা, ব্র্যাকের পরিচালক নবনীতা চৌধুরী সহ আরো অনেকে। আসলে কোনো কাজে ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলী জাকেরের স্মরণে শুক্রবার টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল এতিমখানায় খাবার বিতরণ, মিলাদ মাহফিল, বাদজুমা, মসজিদে দোয়া ও স্মরণসভা। নিকেতন টেলিপ্যাব কার্যালয়ে প্রয়াত আলী জাকেরকে নিয়ে স্মরণসভার
তার স্মৃতিচারণ করেন বন্ধু, স্বজন, সহকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব। সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদীর ফেয়ার ইলেকট্রনিক্সের স্যামসাং স্মার্ট টিভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আইআরডি আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। এ সময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ও ফেয়ার ইলেকট্রনিক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ ওভেনের প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান। থাইল্যান্ডের জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড মন্ট্রেজর এখন বাংলাদেশে। শুক্রবার রাজধানীর ধানমন্ডির সীমা ব্লুসমে রূপচর্চা ও প্রসাধনের এই নতুন ব্র্যান্ড মন্ট্রেজরের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, গণ্যমান্য ব্যক্তি ও মন্ট্রেজর পরিবারের সদস্যদের উপস্থিতিতে আউটলেটটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। বাণিজ্য। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র অনুমোদন পেতে পারে করোনার ভ্যাকসিন, তবে ফাইজার না মডার্না কাদের তৈরি ভ্যাকসিন আগে অনুমোদন পাবে সেটা জানানো হয়নি। এদিকে জানুয়ারিতে একসাথে দুটি ভ্যাকসিনের অনুমোদন পেতে পারে ভারতে। এর মধ্যে ভারতে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে ফাইজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা মোকাবেলায় ভ্যাকসিনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে তার প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন পাবে মার্কিন নাগরিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম অনুসারে দেশটিতে আগামী 10 ডিসেম্বর মডার্নার ভ্যাকসিন অনুমোদন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। দ্রুতই অনুমোদন পেতে পারে ফাইজার ও বায়োনটেকের তৈরি ভ্যাকসিনও। করোনার টিকা দিতে প্রস্তুত যুক্তরাজ্যের হাসপাতালগুলো। সোমবার প্রথম চালান সরবরাহ করা হবে হাসপাতালগুলোতে। এরপর মঙ্গলবার থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে দেশটি। যুক্তরাজ্যের পর ফাইজার ও বায়োনটেকের তৈরি করোনার ভ্যাকসিনকে অনুমোদন দিল বাহরাইন। তবে দেশটিতে কবে নাগাদ টিকা দেওয়া শুরু হবে তা জানানো হয়নি। আগামী জানুয়ারিতে ভারতে অন্তত দুটি করোনার ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। হাতে পাওয়ার পরপরই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে ভ্যাকসিন দুটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতেই প্রায় 1 কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। এরপর পুলিশ, সেনা ও অন্যান্য বাহিনী মিলিয়ে আরও 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পর সাধারণ মানুষ তা পাবেন। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী বছরের শুরুতে অন্তত 50 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহের আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের এই উদ্যোগে অংশ নিচ্ছে বিশ্বের 189টি দেশ। রায়হানুল রানা, সময় সংবাদ। বৈশ্বিক করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে বহির্বিশ্বের সাথে স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয় অস্ট্রেলিয়ার। এ কারণে অনেকটাই পর্যটক শূন্য অস্ট্রেলিয়া। এতে রাজস্ব হারিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে দেশটির সরকার। সেই সঙ্গে ক্ষতির মুখে সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরাও। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী SM আমিনুর রুবেল। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসে। তবে গত বছরের তুলনায় এবছর অস্ট্রেলিয়ায় প্রায় 2.5 মিলিয়ন ভ্রমণ পিপাসু মানুষ কম এসেছে। গত বছর নভেম্বর থেকে প্রায় 3 মাস অস্ট্রেলিয়া পুড়েছে স্মরণকালের ভয়াবহতম দাবানলে। ফেব্রুয়ারিতে দাবানল নিয়ন্ত্রণে এলেও বৈশ্বিক মহামারী করোনার কবলে পড়ে অস্ট্রেলিয়া। মার্চের 27 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বহির্বিশ্বের সাথে বন্ধ করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার বর্ডার। জুন থেকে সীমিত আকারে আটকে পড়া নাগরিকদের অস্ট্রেলিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও চলছে। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পৃথিবীর অন্যান্য দেশের করোনা পুরোপুরি না কমা পর্যন্ত অন্তত আগামী বছরের জুলাইয়ের আগে অস্ট্রেলিয়া ভ্রমণে আসতে পারছে না বিদেশিরা। করোনা মহামারীতে গত মার্চ থেকে নিয়মিত ভ্রমণ বন্ধ থাকায় প্রায় 11 বিলিয়ন রাজস্ব হারাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বছরেও এই ক্ষতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ ফ্লাইটের স্বল্পতা, টিকিটের উচ্চমূল্য ও ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টাইনের বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে পারছে না। বর্ডার বন্ধ হয়, আমরা যেতে পারছি না। আমরা আসলে মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। বাংলাদেশে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দেশবাসীরা রয়েছেন, যাদের জন্য সবসময় চিন্তিত থাকি। বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেই কেবলমাত্র অস্ট্রেলিয়া সরকার ভ্রমণের কড়া বিধিনিষেধ কমিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্তত 10 লক্ষ পর্যটক অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের ছুটি কাটাতে বেড়াতে আসে। আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ থাকায় অস্ট্রেলিয়া এবছর পর্যটক শূন্য।
গত বছরও বুশফায়ারের কারণে অস্ট্রেলিয়াতে পর্যটকরা আসতে পারেনি। এর বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মহামারীতে সারা বিশ্ব জর্জরিত ঋণের পাহাড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিত্যপণ্যের বাজার। ঋণমান নির্ণয়কারী সংস্থা S&P বলছে চলতি বছরই বিশ্বের মোট ঋণ $200 ট্রিলিয়ন পৌঁছাবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে গেল 6 বছরের মধ্যে চলতি বছর সর্বোচ্চ বেড়েছে খাদ্যপণ্যের দাম। কোভিড-19 সংক্রমণ সামাল দিতে চলতি বছর ঋণে জর্জরিত হয় বিশ্বের উন্নয়নশীল থেকে উন্নত সব দেশ। মহামারীর কারণে চলতি বছরই বিশ্বের মোট ঋণের পরিমাণ $200 ট্রিলিয়ন পৌঁছাবে, অতিক্রম করবে আগের ঋণের পাহাড়ের সব মাইলস্টোন। এমনই পূর্বাভাস দিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা S&P। বর্তমানে সারা বিশ্বের মোট ঋণের পরিমাণ বেড়ে মোট জিডিপি প্রবৃদ্ধির 265% পৌঁছেছে। এদিকে করোনা মহামারীর কারণে চলতি বছর সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে নিত্যপণ্যের দাম বাড়ায় বিভিন্ন দেশে খাদ্য সরবরাহে অসমতা তৈরি হয়েছে। নভেম্বরে সারা বিশ্বে গেল 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে খাদ্যের দাম। এর আগে 2012 এবং 2014 সালে সর্বোচ্চ বেড়েছিল খাদ্যপণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মাংস, দুগ্ধজাত পণ্য, চিনি আর ভোজ্য তেলের দাম। উন্নয়নশীল আর অনুন্নত দেশে তৈরি হয়েছে খাদ্যের সরবরাহ সংকট আর উচ্চমূল্যে খাবার কেনার প্রবণতা। ব্যয় বাড়লেও আয় না বাড়ায় খাবারের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দরিদ্ররা। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আরও ক্ষতিগ্রস্ত করেছে এশিয়া, মধ্য আমেরিকা আর আফ্রিকার খাদ্য উৎপাদন। FAO বলছে অন্তত 45টি দেশে এখনও পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতে সহায়তা প্রয়োজন, যেখানে আফ্রিকার দেশই 34টি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অতিথি পাখির কলকাকুলিতে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো ওড়াওড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে অবৈধভাবে বালু তোলা ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারে না নদীতে। এমআর রকির রিপোর্টে বিস্তারিত। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি। হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখির বেশি দেখা মিলছে এখানে। শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে। মানুষও খুব আপন করে নিয়েছে এই পাখিদেরকে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে ভীত অতিথি পাখিরা। পাখির শব্দে আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। কেউ পাখিকে ডিস্টার্ব না করে, কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয়, এজন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা একটা মহাদেবপুরের বালুমহলের ইয়েটা সংশোধন করেছি, যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 100টি পণ্যে। এবং কোটি কোটি টাকা ঋণ নিয়েও চিনি কলের উন্নয়নে কাজ করেনি কর্পোরেশন। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, অভিযোগ সংশ্লিষ্টদের। বন্ধ ঘোষণা অনিশ্চয়তা শ্রমিক চাষিরা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।